আগুনের সজীব অনুভূতি জনজীবনে, গরম পিঠার স্বাদ, আগুনে উত্তাপ আর খেলার আয়োজনে অতীতের ছাপ। নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান ফখরুলের, সংখ্যানুপাতে নির্বাচন চান জামায়াতের আমির। আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছে, 1% ভোটও না পায়, 1%-এর 3 ভাগের 1 ভাগ পায়, তাহলে সেই দলের সবচেয়ে যোগ্য একজন ব্যক্তি সংসদে যেতে পারবে। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি। গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। সবজিতে স্বস্তি ফিরলেও অস্থির চালের বাজার, বেশি বেড়েছে আতপ চালের দাম, মিল মালিকদের দিকে অভিযোগের তীর। এই সপ্তাহে আরো 2 টাকা করে বাড়ছে, প্রতি সপ্তাহে ধানের দাম বাড়তেছে। কতগুলো নতুন নতুন কোম্পানি আসছে, তো আইসা তারা ধানগুলো সিন্ডিকেট করে ফেলছে। এবং শীত উপেক্ষা করে ছুটির দিনে ভিড় বেড়েছে বাণিজ্য মেলায়, ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি, বাড়তি দামের অভিযোগ। স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তন্ময় কুমার রায়। মুক্তি, অনেকেই শীতের জন্য আক্ষেপ করেছেন যে শীত কেন পড়ছে না, আশি করেও শীত কেন আসছে না। তবে গতকাল থেকে তীব্রতা বেড়েছে শীতের, এবং পৌষে যে শীতের অনুভূতি সেটি কিন্তু প্রকৃতি এবং জনজীবনে এক অন্য রকমের আবহ তৈরি করেছে। শীতের কুয়াশার চাদর এবং প্রাণ প্রকৃতির নীরবতা, সুরের গুঞ্জন তৈরি হয়েছে এক অনন্য আবহের। এবং শীতের সঙ্গে পিঠার একটি সম্পর্ক রয়েছে। আমরা সাধারণত শীত যখন বেশি পড়ে যে সময়টাতে সবার ঘরেই কিছু না কিছু পিঠার আয়োজন থাকে, সেরকম আয়োজন কিন্তু রয়েছে। এবং আগুন জ্বালিয়ে কিছুটা উষ্ণতা ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা, সেটিও কিন্তু অনেক জায়গায় আমরা লক্ষ্য করেছি। পৌষে পিঠাপুলি খাওয়ার যে আগ্রহ সেটি তো রয়েছেই, একই সঙ্গে যদি বলি যে পাড়ায় পাড়ায় এই সময় ব্যাডমিন্টন খেলার যে উচ্ছ্বাস, সেটিও কিন্তু পৌষের এই সময়টি থেকে আসলে তন্ময় শুরু হয়। যার এবং সব মিলিয়ে যদি বলতে চাই, পৌষ আসলে শুধু একটি ঋতুই নয়, এটি অন্যরকম এক অনুভূতি, অন্যরকম এক আবহ। পৌষের বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী শাহাদাত অফ। পৌষের নিকটাত্মীয় এই কুয়াশার চাদর, গাছের শুকনো পাতাগুলো শীতের স্পর্শে কাঁপছে, তার মাঝেই ভেসে আসে সুরের গুঞ্জন। এটি যেন শীতকে উৎসবে রূপ দেওয়ার প্রয়াস। প্রকৃতি নিজেকে মুড়িয়ে নিয়েছে শীতের বাতাসে। পৌষের রাত এই শহরকে করেছে নির্জন কবিতার দৃশ্যপট। রাতের ঝরা পাতা, গরম পিঠার সুগন্ধ আর রাস্তার মোড়ে জ্বলতে থাকা আগুনের উষ্ণতা, সবকিছু মিলিয়ে পৌষের এই রাত যেন এক সজীব অনুভূতির গল্প বলে। এই পৌষ মাসে যে সময়টা বা শীতের যে আমেজটা, এই আমেজে আমি অনেক গল্প খুঁজে পাই। হয়তোবা আমি রাস্তা দিয়ে ঘুরছি, কেউ হয়তোবা পিঠা খাচ্ছে, কেউ পিঠা বিক্রি করছে। পৌষে বিভিন্ন ফুলের যে ঘ্রাণগুলো রয়েছে, সেই ঘ্রাণগুলো আমাকে অনেক স্মৃতি মনে করিয়ে দেয়, যে স্মৃতিগুলো স্পেশালি আমার লেখার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি আমি। তো শীতকালে মানুষজন বাইরেও অনেক কম থাকে, তো নিরিবিলি গানটা গাওয়া যায়। গান যেহেতু সাধনার ব্যাপার, মন থেকে আসে। কেমন করে যেন শীত একটি খেলাকে নিজের করে নিয়েছে। পাড়ায় পাড়ায় ব্যাডমিন্টন কোর্ট তৈরি করার ধুম পড়ে যায় পৌষের শুরুতেই। শিশুরা অধীর আগ্রহে অপেক্ষা করে ব্যাডমিন্টনের একজোড়া ব্যাটের জন্য। শীতের সময় আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা, যেমন ক্রিকেট খেলার পাশাপাশি ব্যাডমিন্টন খেলাটা আমরা সবচেয়ে বেশি খেলি। ব্যাডমিন্টন খেলার ভিতর যে একটা উষ্ণ ভাব আছে, এটাই মূল আকর্ষণ। বাংলাদেশের শীতকাল উৎসবের ঋতু বলেই পরিচিত। পৌষের সন্ধ্যায় গ্রামের উৎসব ভর করে গরম পিঠার ধোঁয়ায়। শহরের অলিতে গলিতেও দেখা মেলে রকমারি পিঠার পসরা। একবারে খাওয়া গেল 2টা, আরেকজনে খাওয়া গেল 2টা, তো এরকম করে তো 2-1টা করে যায়, আস্তে আস্তে যায়।
আর বেশি শীত পড়লে না আল্লাহ কইতে পারবো। শীতকালে পিঠা খেতে অনেক মজা, এর লেগে পিঠা কিনলাম। ধোয়া ওঠা চায়ের দোকান যেন পূর্ণতা পায় এই পৌষেই। চলে আড্ডা, এক চুমুক চা হয়ে ওঠে অমৃত। বন্ধুদের নিয়ে রাতের বেলা আড্ডা দেওয়া এবং শীতকে দূর করার জন্য চা আর গরম পানি এটাই অত্যন্ত আনন্দদায়ক। ভালোই লাগে, দেখা গেছে সবাই বন্ধু বান্ধব একত্রে, প্লাস হচ্ছে ওয়েদারটাও জোস। রাস্তার ধারে জ্বলতে থাকা আগুন শীতার্ত মানুষের মনে আশার প্রদীপ হয়ে জ্বলে। অন্যদিকে তরুণরাও বেরিয়েছে শীতকে উদযাপন করতে। প্রতি বছর এত ঠান্ডা তো পড়ে না, এবার একটু বেশি ঠান্ডা পড়ছে, তাই সবাই মিলে এনজয় করছে। আজকে আমরা সবাই মিলে এখানে বারবিকিউ পার্টি করার একটা প্ল্যান করছি, তো এভাবে আমরা উদযাপন করতেছি আর কি শীতটা তুলনামূলকভাবে আরামদায়ক লাগে, যে আমি ঘামতেছি না বা গরম লাগতেছে না, অস্থির লাগতেছে না। রাত বাড়তেই পাল্লা দিয়ে বাড়ে শীত। কারো কারো কাছে শীতের রাত সুদীর্ঘ। ভারী পোশাকে শীতকে মানিয়ে নেওয়ার কি ভীষণ চেষ্টা থাকে রাতের রাস্তায়। শীত তীব্র কিন্তু ক্ষণস্থায়ী। তবু এই পৌষের শীত আমাদের কাছে ধরা দেয় আমাদের কিছু অভ্যাসের পরিবর্তন হয়ে যায় আমাদের দিনরাত এবং আচার আচরণ। এই পৌষের শীত তৈরি করে বিশেষ কিছু মুহূর্তের। কারো কারো কাছে এই শীত ধরা দেয় প্রিয় ঋতু হয়ে। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। শীত ঘিরে রাজধানীর অলিগলিতে মিলছে পিঠার স্বাদ, পাশাপাশি চায়ের দোকানে জমে উঠছে আড্ডায়। চলমান এই তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকার কথা বলছেন আবহাওয়াবিদরা। আরও জানাবেন মিয়া আমিরুল। পৌষ উদযাপনে রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা গেছে নানা আয়োজন। সকালের আড়মোড় ছেড়ে শীত উপভোগে বাইরে বেরিয়েছেন অনেকেই। ছুটির দিন হওয়ায় চায়ের চুমুকে মেতেছে আড্ডায়। ধোয়া ওঠা চায়ের দোকান যেন পূর্ণতা পেয়েছে এই পৌষেই। এই দেশে শীত তো অনেকটা কমে যাচ্ছে, তারপর এখন শীত পড়ছে, একটু ভালো লাগছে এবং এটা আমরা এনজয় করছি। রাজধানীতে মাটির উনুনে ভাজা পিঠা পাওয়াই দুষ্কর, তারপরেও এই পিঠার দোকানে দেখা গেছে গ্রামীণ আবহ। এই শীতের ভিতরে আসলে পিঠা খাওয়ার মজাটা আসলে অন্যরকম। আমি বড় হওয়ার পরে এরকম শীত দেখি নাই, তো ভালোই লাগছে। কেউ কেউ শহরের পার্কে জড়ো হয়ে খুশ গল্প আর কিছুটা ব্যায়ামও সেরে নিচ্ছেন। শীতের সকালটা আসলে সবাই উপভোগ করতে পারে না এবং সেটা খুব সুন্দর একটা সকাল হয় শীতের সকালটা। আজকের আবহাওয়াটা আমার কাছে খুব মিষ্টি মনে হয়েছে, কারণ আমি 10-12 জন একসঙ্গে হাঁটি। এই হাঁটাটা আমার কাছে মনে হয় যে একটা মেডিসিনের মতো। শীতের সকালে খিচুড়ির আয়োজন যেন অনন্য মাত্রা যোগ করেছে। ব্যস্ত শহরের ভোজন রসিক মানুষ ভিড় করেছে রেস্তোরাঁয়। আজকের যে ওয়েদারটা, সে ওয়েদারের সাথে আসলে অ্যাকচুয়ালি খিচুড়িটা মোটামুটি পারফেক্ট যাচ্ছে, এই কারণে আসে আর কি। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার দেশের এবং এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস। ঢাকাতে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি। রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়া অঞ্চলের প্রতি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ, মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ, যেখানে তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত আসতে পারে। শুক্রবার রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ চলমান রয়েছে, তবে শীঘ্রই তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মিয়া আমিরুল, এখন, ঢাকা। সারা বছর যাই হোক, শীতে পিঠা খাওয়া বাঙালি সংস্কৃতির একটি অংশ। যারা বাসাবাড়িতে আয়োজন করতে পারছেন না, তারাই দোকান থেকে সেই স্বাদ পূরণ করে থাকেন। তাই শীত এলে পিঠার দোকানে জমে ওঠে ভিড়। সে খবর জানাতে আমাদের সঙ্গে নিউ মার্কেট থেকে এই মুহূর্তে যুক্ত আছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, ছুটির দিন, শীতের সন্ধ্যাবেলা, তো পিঠার দোকানে ভিড় কেমন দেখছেন জানাবেন। বেচাকেনা কতটা জমে উঠেছে? মুক্তি, বেচাকেনা আমরা দেখছি যে একেবারেই জমে উঠেছে, বিশেষ করে যখন শীতের তীব্রতা বেড়েছে, একই সঙ্গে এসব পিঠাপুলির দোকানে কিন্তু বেচা কেনাও কিন্তু বেড়েছে। একটা বিষয় বলতে হয় যে এই সব পিঠাপুলি ছাড়া কিন্তু আসলে শীতের আমেজ আসলে জমে ওঠে না। আমরা দেখছি যে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব অস্থায়ী যেসব দোকান পিঠার, সেগুলো কিন্তু
এই শীত এলেই কিন্তু জমে ওঠে এবং আমরা দেখছি যে শীত এলেই এসব অস্থায়ী দোকান কিন্তু শহরের বিভিন্ন জায়গায় আসলে গড়ে ওঠে এবং তারা এই শীতকে কেন্দ্র করে একটা ব্যবসা করেন। আমরা এই মুহূর্তে নিউ মার্কেটের যে কটি দোকান ঘুরে দেখলাম, এখানে দেখছি যে বিশেষ করে চিতই পিঠা বিক্রি হচ্ছে, যেটি এখানে খাবার জন্য রয়েছে ধনিয়া পাতা, তারপরে সরিষা কিংবা শুটকির ভর্তা, সেগুলো দিয়ে কিন্তু এখানে যারা খেতে আসছেন তারা খাচ্ছেন। একই সঙ্গে আমরা দেখছি যে এখানে রয়েছে ভাপা পিঠার যে চাহিদাটা, সেটা কিন্তু শীতের সময় আসলে খুব বেশি এটার চাহিদা থাকে। তো এইসব মুখরোচক খাবার এখানে কিন্তু আসলে খুবই বিক্রি হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে চিতই পিঠা কিন্তু বিক্রি হচ্ছে 10 টাকা করে, আর ভাপা পিঠা বিক্রি হচ্ছে আসলে 20 টাকা করে। ভাপা পিঠা এখানে আমরা দেখছি যে গুড় এবং নারকেলের যে সংমিশ্রণে যে মুখরোচক একটি খাবার তৈরি, সেটি কিন্তু মানুষ এখানে খুব আগ্রহ ভরে আসলে কিনছেন। কেউ কেউ আমরা দেখছি যে নিজে খেয়ে আবার পরিবারের সদস্যদের জন্য আসলে নিয়ে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হলো যে এখানে যারা ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের প্রতিদিন আসলে গড়ে অন্তত 4 থেকে 5 হাজার টাকা তারা আসলে এই পিঠা বিক্রি করছে। তো মুক্তি, এই ছিল আমার কাছে রাজধানী নিউ মার্কেট থেকে শীতের পিঠা বিক্রির সবশেষ তথ্য। প্রকৃতিতে শীত এলে বারে পিঠাপুলির আয়োজন। ফরহাদ বিন নূর সহকর্মী আমাদের একটু আগে যুক্ত হয়েছিলেন নিউ মার্কেট থেকে, সেখানে আমরা দেখছিলাম পিঠার বাহারি আয়োজন রয়েছে এবং এই সময়টাতে আতপ চালের চাহিদাও বেড়ে যায় অনেক গুণ, তাই শীত বাড়ার সাথে সাথে বেড়েছে আতপ চালের দামও। তবে শুধু আতপ চালই নয়, সব ধরনের চালের দামই রয়েছে ঊর্ধ্বমুখী। কারণ হিসেবে মিল মালিকদের দায়ী করছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা। এদিকে রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। রাব্বি হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঋতুচক্রে হেমন্তের পরই ঘন কুয়াশায় মুখ ঢেকে উত্তরের হাওয়া নিয়ে আসে শীত। পৌষের শীতযাপনে পিঠাপুলি নিয়ে কত শত ঘরোয়া আয়োজন থাকে বাঙালি বধূদের। গ্রামীণ জীবনে বিভিন্ন ধরনের পিঠা তৈরি আর তা দিয়ে রসনা তৃপ্তির চিত্র শহরে দেখা পাওয়া মেলা ভার। তবুও শীতযাপনে পিঠাপুলির আয়োজনে আতপ চালের খোঁজে বাজারে আসেন ক্রেতারা। তবে এই আয়োজন এবার শুরুতেই কিছুটা ধাক্কা খেয়েছে, কারণ বাজারে বেড়েছে চালের দাম, যে কারণে পিঠা খাওয়ার বাসনা থেকে যাচ্ছে অনেকের কাছেই অধরা। 5 টাকা দাম বাড়ছে, টিভিতেই তো দেখাচ্ছে দাম বাড়ছে, এখন এগুলো উনাদের বলে তো লাভ নেই। পিঠা তো খাইতেই হবে, হয়তো বা কম বেশ হয় আর কি, সব কিছুই খাওয়া হচ্ছে। এখন তো সাধ্য নাই, কিন্তু সামর্থ্য আছে, বাইরে যারা পারে কিনছে, আর যারা সাধ্য আছে বাসায় হচ্ছে, আবার নিজেদের মতো করে রাস্তায় পাশে সবাই একসাথে ফ্যামিলি সহ গেল, শর্টকাটে খেয়ে নিল। রাজধানীর বেশ কয়েকটি পাইকারি চালের বাজার ঘুরে দেখা যায় আতপ চালের দাম কেজি প্রতি 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 55 টাকায়, যা ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। মিনিকেট, নাজিরশাইল সহ সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 5 টাকা। চালের দাম বাড়ায় মিল মালিকদের দায়ী করছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। আর ওনাদের বক্তব্য হলো যে দান পাচ্ছি না, কৃষকরা ধানের দাম বেশি নিচ্ছে। কতগুলো নতুন নতুন কোম্পানি আসছে, তো আইসা তারা ধানগুলো সিন্ডিকেট করে ফেলছে, কিন্তু মিলার আড়তদার কাছে এখন ধান নাই। এদিকে কিছুদিন আগেও বাজারে যে সবজির দাম ছিল চড়া, তা এখন ক্রেতার হাতের নাগালে। শীতকালীন সবজির উৎপাদন বাড়ায় ভোক্তা পর্যায়ে দাম কমেছে অন্তত অর্ধেক। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, শিম, টমেটো, গাজর, মূলাসহ সব ধরনের সবজি কেজি প্রতি 20 থেকে 50 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। দাম কমায় ক্রেতারাও রয়েছেন স্বস্তিতে। এখন আস্তে আস্তে প্রতিদিন কমবো, কেজি প্রতি 2-4-5 টাকা প্রতিদিনই কমবো, বাড়বো না। এখন মানুষের মাঝে একটা স্বস্তি ফিরে আসতেছে, মানুষ স্বাচ্ছন্দ্যে এখন বাজার করতে পারবে। শুধু সবজিই নয়, অন্য সব নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে সরকারের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে।
আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এবং সেটা একটা টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে এবং হিসাব করে দেখা যাচ্ছে এই কয়েক 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। সৎ ও যোগ্য আইন প্রণেতা নির্বাচিত করতে হলে আনুপাতিক হারে নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে নাটোর জেলা জামায়াতের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যদি একটা দল 1% ভোটও না পায়, 1%-এর 3 ভাগের 1 ভাগ পায়, তাহলে সেই দলের সবচেয়ে যোগ্য একজন ব্যক্তি সংসদে যেতে পারবে, কারণ আমাদের আসন 300, 1%-এর জন্য 3টা আসন বরাদ্দ, 3 ভাগের 1 ভাগ হলে একজন যেতে পারবে। এরকম বহু দলে অনেক যোগ্য মানুষ আছে, তারা তখন সংসদে গিয়ে জাতির জন্য কথা বলবে। তখন সংসদটা একটা কোয়ালিটি, একটা মানসম্পন্ন সংসদ হবে। সংসদ যখন মানসম্পন্ন হবে, দেশটাও তখন মানসম্পন্ন হবে। ওই রকম আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছি। তখন ছোট দলগুলা করবে কি? কারো দয়ার মুখাপেক্ষী থাকবে না, কারো মুখের দিকে তাকাবে না, সে তখন তার অবস্থান এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা। পূর্বাঞ্চলে চলছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, আজ মেলার 3য় দিন। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তাসফিহা উখরোজ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। উখরোজ, জানাবেন যে সন্ধ্যার পর মেলায় দর্শনার্থীদের ভিড় দিনের তুলনায় কিছুটা বেড়েছে কিনা এবং বেচা বিক্রি কেমন চলছে? তন্ময়, 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 3য় দিন আজ, এবং মেলা শুরু হওয়ার পর কিন্তু প্রথম সাপ্তাহিক যে ছুটির দিন অর্থাৎ শুক্রবার, সেটি আজ। এবং স্বভাবতই ছুটির দিনগুলোতে কিন্তু বিক্রেতারা আশা করেন যে ক্রেতাদের সংখ্যা একটু হলেও বাড়বে, এবং সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি যে ক্রেতা দর্শনার্থীদের ভিড় কিন্তু কিছুটা বাড়ছে। এবং যেহেতু আজ শুক্রবার, অর্থাৎ মেলা কিন্তু শুক্রবারে 10টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে, তো সেক্ষেত্রে বিক্রেতারা বলছেন যে আজকের দিনে তারা আরও ক্রেতা আশা করছে। এবং বিক্রেতাদের থেকে আমরা জানতে পেরেছি যে যেহেতু আজ মেলা 3য় দিন, তাই সাপ্তাহিক ছুটি হওয়ার পরও কিন্তু তাদের আশা অনুরূপ আসলে বিক্রেতা তারা দেখতে পাননি। তবে তারা আশা করছেন যে পরবর্তী দিনগুলোতে কিংবা পরবর্তী সাপ্তাহিক ছুটির দিনে তারা আসলে ক্রেতা সমাগম আরও বেশি দেখতে পাবে। এছাড়া আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বেশ উচ্ছ্বসিত এই মেলার আয়োজন নিয়ে, মেলায় যে বিভিন্ন রকম ছাড় দেওয়া হচ্ছে সেসব নিয়ে। কিন্তু তাদের সাথে কথা বলে আসলে আমরা যতটুকু বুঝতে পেরেছি, যেহেতু মেলা সবেমাত্র শুরু হয়েছে, তারা মূলত মেলায় পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। খুব একটা কেনাকাটা কিন্তু তাদের মধ্যে আসলে দেখা যায়নি, এবং তারা বলছেন মেলার যে পরবর্তী দিনগুলোতে যখন ছাড়ের সংখ্যা হয়তো আরও বাড়বে বা পণ্য সামগ্রীর দাম কিছুটা কমে আসবে, তখন তারা আবার আসবেন, হয়তো তখন তারা তাদের প্রয়োজনীয় নিত্য পণ্যগুলো কিনতে পারে। এছাড়া আমরা মেলা ঘুরে দেখেছি, মেলায় ভিড় আসলে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে আসলে মেলা সন্ধ্যার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা দর্শনার্থীদের কিন্তু ভিড় বাড়ছে, এবং সময় যত যাবে তত আসলে ক্রেতা দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে বিক্রেতারা আশা করছেন। তন্ময়, এ ছিল আমার কাছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সবশেষ। পূর্বাঞ্চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়ে মেলার সবশেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী তাসফিহা উখরোজ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এখন যেন মৃত্যুফাঁদ। 55 কিলোমিটারের এই সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটছে। বৃহস্পতিবার রাতেও পৃথক 2 সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 4 জন। ঘন কুয়াশা আর চালকদের বেপরোয়া মনোভাবই দুর্ঘটনা বাড়ার কারণ বলছে হাইওয়ে পুলিশ। এদিকে কুয়াশায় মহাসড়কে চলাচল এবং ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে বলে মত যোগাযোগ বিশেষজ্ঞদের। রকিবুল রাহাতের প্রতিবেদন। ভয়াবহ এই দুর্ঘটনা 27 ডিসেম্বরের ধলেশ্বরী টোল প্লাজায়। বেপরোয়া বাসের তোড়ে প্রাণ হারান 6 জন। এই দুর্ঘটনার সপ্তাহখানেক আগে 22 ডিসেম্বর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে পৃথক 6টি স্থানে দুর্ঘটনায় পড়ে 13টি যানবাহন, যেখানে 1 জন নিহত ও 21 জন আহত হন।
মাওয়া এক্সপ্রেসওয়েতে শনির দশা কাটছেই না। বৃহস্পতিবার রাতে আবারও নিমতলা ও হাসারায় পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরেছে 4 প্রাণ, গুরুতর আহত হন 5 জন। 4 জন আমরা মৃত পেয়েছি এবং মৃতদের মধ্যে আবার 2 জন আমরা পেয়েছি অজ্ঞাতনামা। ওই অজ্ঞাতনামা 2 জন এটা হাসারা থানা পুলিশ বডি নিয়ে গেছে, আর বাকি যে 2 জন তাদের আত্মীয় স্বজনের কাছে আমরা লাশ বুঝিয়ে দিয়েছি, আর বাকি 5 জন যারা ছিল তাদের আমরা চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। হাইওয়ে পুলিশের প্রাথমিক হিসাবে গত 1 মাসে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অন্তত 10টি সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 30 জনের বেশি। কুয়াশা, অতিরিক্ত গতি এবং পথচারীদের স্বেচ্ছাচারী মনোভাবের কারণে দুর্ঘটনা বাড়ছে বলে মন্তব্য হাইওয়ে পুলিশের। ধলেশ্বরী টোল প্লাজায় আমরা কিন্তু এখানে মাইকিংয়ের ব্যবস্থা করেছি, অনবরত বাঁচতেছি সেখানে যে সাবধানে গাড়ি চালাবেন, সামনে কুয়াশা আছে, ব্যতিক্রম গতিতে গাড়ি চালাবেন না। আমরা কিন্তু দিনের বেলা কিন্তু স্পিড গানের মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। যারা চালক আছেন, যাত্রী আছেন, তাদের সচেতনতা ব্যতীত আসলে দুর্ঘটনা কমানো আসলে অসম্ভব। এদিকে চালকের অদক্ষতা এবং সড়কে কর্তৃপক্ষের উদাসীনতাকে দুর্ঘটনার অন্যতম কারণ বললেন যোগাযোগ বিশেষজ্ঞ কাজী সাইফুন নেওয়াজ। কুয়াশার সময় কীভাবে গাড়ি চালাবে সেই পর্যাপ্ত প্রশিক্ষণটাও তাদের নেই, সেই পদক্ষেপটাও তারা জানে না করণীয় কী, এবং তারা হাই বিমে চালায় যা কিনা ঝুঁকিপূর্ণ। এবং তৃতীয় হচ্ছে যে কর্তৃপক্ষের যে করণীয়গুলো থাকে, একটা ভেরিয়েবল স্পিড লিমিট দেওয়া, তারপর হচ্ছে যে একটু লাইটিংয়ের ব্যবস্থা করে, সেটাও কিন্তু আমাদের এই ঢাকা মাওয়া হাইওয়েতে নেই। ফলে দেখা যাচ্ছে এই শীতকালে বা কুয়াশার সময় দুর্ঘটনার হারটা বেড়ে যায়। এবং শুধু তাই না, টোল প্লাজাগুলোতে অন্যান্য যে লোকেশনগুলো রয়েছে যেখানে আসলে মানে গতি কমানোর ব্যবস্থা থাকা প্রয়োজন, সেখানেও যখন আপনার পর্যাপ্ত সাইন মার্কিং বা গতি কমানোর ব্যবস্থা থাকে না, তখন দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতে দুর্ঘটনা ঘটে যায়। একই সাথে দুর্ঘটনা রোধে কুয়াশার এই সময়ে নিয়ন্ত্রণ বজায় রেখে গাড়ি চালানো, সড়কবাতি অনুসরণ ও হাইওয়ে পুলিশের তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। জনবান্ধব প্রশাসন গড়তে আন্তঃক্যাডার বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত সমাবেশে এই দাবি জানানো হয়। প্রশাসন ক্যাডারভুক্ত কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রকে ভুল পথে পরিচালিত করায় স্বাধীনতার 54 বছরেও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলেও মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, বৈষম্যহীন ও মেধাভিত্তিক জনপ্রশাসনের মাধ্যমেই প্রকৃত কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব। বাংলাদেশের 26টি ক্যাডার সার্ভিসের মধ্যে 25টিকে আলাদা রেখে অর্থনৈতিকভাবে পদ বহির্ভূত পদোন্নতি সহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। প্রশাসন ক্যাডারের আমলাতান্ত্রিক জটিলতার কারণে মাঠ পর্যায়ে জনগণের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা। আমরা সিভিল সার্ভিসে বৈষম্য নিরসন করে বাংলাদেশের বৈষম্য নিরসন করতে চাই। সচিব পদ ছিলেন, সেখান থেকে সিনিয়র সচিব আরেকটা ধাপ বাড়িয়ে নিল। এর মানেটা কি দাঁড়ালো? আরেকটা ধাপ বাড়ানো মানে বাকি যারা আছে তাদের সাথে বৈষম্যের একটা ধাপ তৈরি করলেন। সংশ্লিষ্ট ক্যাডারকে ওই সেক্টরের নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব প্রদান করতে হবে। আর এগুলো নীতি নির্ধারণে যারা আছে, এই অদক্ষ অপেশাদার যারা আছে, তারা এই নীতিগুলো করার জন্য আজকে বলা হচ্ছে যে আমার শিক্ষা স্বাস্থ্যগতি ভুল, আমাদের এদের ক্যাডার থেকে বের করতে হবে। আমরা কি তাদের কথায় বিশেষ দেইনি? আমরা উদ্বোধনের 13 মাস পর টোলের আওতায় আসলো চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মোটরসাইকেল ও ট্রেলার বাদ দিয়ে 10 ধরনের গাড়ি চলাচলের সুযোগ রেখে টোলের হার চূড়ান্ত করা হয়েছে। সর্বনিম্ন 30 টাকা দিয়ে সিএনজি চালিত অটোরিকশা ও সর্বোচ্চ 450 টাকা দিয়ে কাভার্ড ভ্যান চলাচল করতে পারবে নগরের এই নতুন যাতায়াত পথে। ফয়সাল করিমের প্রতিবেদন। 4000 শ্রমিক ও 150 প্রকৌশলীর 4 বছরের দিনরাত শ্রমে নগরের মানচিত্রে এখন প্রাণ সঞ্চার করছে 16 কিলোমিটারের সুদীর্ঘ এই উড়ালপথ। দেশীয় কারিগরি দক্ষতা ও কাঁচামালে তৈরি 4300 কোটি টাকার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চট্টগ্রামের যাতায়াত ব্যবস্থায় নতুন এক মাইল ফলক। উদ্বোধনের 13 মাস পর এবার বাণিজ্যিকভাবে যান চলাচল শুরু হয়েছে নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। পতেঙ্গা প্রান্তে বসেছে অত্যাধুনিক 4টি টোল মেশিন, যেগুলোতে নির্দিষ্ট ফি দিয়ে আজ থেকে প্রবেশ করছে যান। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে নতুন করে এই এক্সপ্রেসওয়ের নামকরণের ঘোষণা দেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি,
যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি, তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি। টোল আদায় কার্যক্রম শুরুর পরপরই উপদেষ্টা, মেয়র ও সিডিএ কর্মকর্তাদের গাড়িবহর প্রথম টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। এরপরই টোল দিয়ে প্লাজা পার হয় সাধারণ যান। আগে তো জামজটে নিচে দিয়ে গেলে জাম হইতো, এখন তো উপর দিয়ে মোটামুটি 30-35 মিনিটে যাওয়া যায়। 80 টাকা দিয়ে ঢুকলাম, সো ইটস গ্রেট। আমাদের সময় সেভ হবে। 100 টাকা নিচে আর আসা যাওয়া 200 টাকা নেই আর কি, এটা তো আমাদের জন্য সুবিধা আর কি। এখন 15 মিনিট লাগে, 15-20 মিনিট লাগে, আগে তো মানে 2 ঘন্টা লাগতো আসতে। টোলের হারটা অনেকটাই বেশি, এই গাড়ির খরচা 280 টাকা হয় না, 280 টাকা। নতুন এই পথে আপাতত টোল আদায় করবে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিডিএ। এক্ষেত্রে মোটরসাইকেল ও ট্রেলার ছাড়া চলতে পারবে 10 ধরনের যান। আপাতত নগদ টাকায় ও পর্যায়ক্রমে অ্যাপস ও কার্ডে দেওয়া যাবে টোল। প্রাইভেট কারের জন্য 80 টাকা এবং 100 টাকা আছে আপনার জিপের জন্য, তারপর 150-250 এরকম বিভিন্ন আপনার টোলের পরিমাণ আছে, যেটি ঢাকায় যে আপনার এলিভেটেড এক্সপ্রেস হতে যে টোল দেওয়া হয় সেই পরিমাণে কম, কিন্তু এটার দৈর্ঘ্য আরও বেশি। উড়াল সড়কে দুর্ঘটনা রোধে পর্যাপ্ত আলোকায়নের পাশাপাশি বাঁকগুলোতে রাখা হয়েছে স্পিড ব্রেকার। এর সাথে শিগগিরই সংযুক্ত হবে 10টি স্পিড ক্যামেরাও। ইলেকট্রনিক সিস্টেম, এখানে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারবে না যদি সবাই সৎ থাকে এবং কি প্রত্যেকটা ইকুইপমেন্ট যদি রানিং থাকে। বিভিন্ন কার্ভ যেখানে আছে কার্ভগুলোর মধ্যে আমাদের স্পিড ক্যামেরা লাগানো আছে, সেই স্পিড ক্যামেরা দিয়ে আপনি গাড়ির স্পিড কন্ট্রোল করতে পারবেন, কোন গাড়ি কত স্পিডে যাচ্ছে না যাচ্ছে। কর্তৃপক্ষ জানায় এই টোল প্লাজা সরিয়ে পরবর্তীতে স্থাপন করা হবে বিভিন্ন র্যাম্পের মুখে। 9টি র্যাম্পের মধ্যে শিগগিরই চালু হবে নিমতলার অংশটি। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। এবারে আন্তর্জাতিক। 6 ঘন্টা ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাক বিতণ্ডার পরেও দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইমানুয়েল ইউন সুক ইউলকে গ্রেপ্তার করতে পারেনি দেশটির পুলিশ। ক্ষমতার অপব্যবহার ও দেশ জুড়ে সামরিক আইন জারির সিদ্ধান্ত নেয় গেল ডিসেম্বরে পার্লামেন্টে অভিশংসিত হন ইউল। চলতি সপ্তাহের শুরুতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট। পরপর 3 বার আদালতে সমন উপেক্ষা করলে শুক্রবার সকালে মধ্য সিউলে প্রেসিডেন্টের বাসভবনে জড়ো হয় পুলিশ। যদিও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। ইউলকে গ্রেপ্তারের খবর শুনে তার বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন সমর্থকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন 2700 দাঙ্গা পুলিশ। শেষ করব সান্ধ্যবাজার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পৌষের সজীব অনুভূতি জনজীবনে, গরম পিঠার স্বাদ, আগুনের উত্তাপ আর খেলার আয়োজনে অতীতের ছাপ। নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান ফখরুলের, আনুপাতিক নির্বাচন চান জামায়াতের আমির। আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছে, 1% ভোটও না পায়, 1%-এর 3 ভাগের 1 ভাগ পায়, তাহলে সেই দলের সবচেয়ে যোগ্য একজন ব্যক্তি সংসদে যেতে পারবে। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি। গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। সবজিতে স্বস্তি ফিরলেও অস্থির চালের বাজার। বেশি বেড়েছে আতপ চালের দাম, মিল মালিকদের দিকে অভিযোগের তীর। এই সপ্তাহে আরো 2 টাকা করে বাড়ছে, প্রতি সপ্তাহে চালের দাম বাড়তেছে। কতগুলো নতুন নতুন কোম্পানি আসছে, তো আইসা তারা ধানগুলো সিন্ডিকেট করে ফেলছে। এবং শীত উপেক্ষা করে ছুটির দিনে ভিড় বেড়েছে বাণিজ্য মেলায়, ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি, বাড়তি দামের অভিযোগ।
এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।